বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বারবিটার সাবেক মহাসচিব হাবিবুর রহমান, আমার ডানে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সাইফুল আলম, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সেই জন্যে আমি একটু প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, নির্বাচন সামনে, নির্বাচন নিয়ে নানা রকমের কথাবার্তা আছে, সব মিলিয়ে একজন ব্যবসায়ী, নেতা, উদ্যোক্তা হিসেবে আপনাদের ইনার ফিলিংস কি, ভেতরের ফিলিংসটাকে সেটা একটু শুনতে চাই। সূচনায় প্রত্যেকের জন্য 4 থেকে 5 মিনিট করে, পরে আমি স্পেসিফিক প্রশ্নে যাব। মিস্টার হাবিবুর রহমান, আপনি শুরু করবেন। ধন্যবাদ দিলুর ভাই। দেশের অর্থনীতি, দেশের রাজনীতি দুইটাই তো আসলে সমার্থক। আমরা রাজনীতি নিয়ে যদি বলি, রাজনীতির এখনও আমরা রাজনীতির মূল জায়গাটাতে পৌঁছতে পারি নাই মনে হয় আমরা। যদিও দেশে অলরেডি বলা হচ্ছে যে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে, বাট এখনও সেই রোডম্যাপের একদম স্পেসিফিক কোনো ছক আমরা এখনও মানে মনে করে উঠতে পারতেছি না। বিভিন্ন সংখ্যার মধ্যে আছে এই জাতি, এবং আমরা ব্যবসায়ীদের অবস্থা বরাবরের মতোই খুবই খারাপ অবস্থা। ইনফ্যাক্ট প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আমাদের সেক্টর তো খুবই বাজে অবস্থা। কারণ কেউ স্থিতিশীল না, কেউ মনে করতেছে না যে এই বাংলাদেশে এই মুহূর্তে এই কাজটা করলে মানে আমরা নির্বাচনটা হয়ে যাবে, সেজন্য নির্বাচনের জন্য রেডি। আমরা নির্বাচন হবে সেটাও নিয়েও শঙ্কার মধ্যে আছে। প্লাস অর্থনীতির যে জায়গাটাতে আমরা একদম ঘুরপাক খাচ্ছি এই সময়টাতে, বিশেষ করে এই যে চট্টগ্রাম বন্দর, আমি বন্দর নিয়ে একটু বলি তার আগে শুরুতেই, যে চট্টগ্রাম বন্দর বিষয়ে আমরা বলি, মানে পরিচালনার জন্য দুটো প্রতিষ্ঠান অলরেডি যেটা হয়ে গেছে, পানগাঁও একটা, আরেকটা হচ্ছে এলসিটি। তো এই দুইটাতে লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা হইলো, এই যে হঠাৎ করে এইগুলোকে দিয়ে দেওয়া, আমরা অবশ্যই অপারেটর, বিদেশি অপারেটর হোক, সক্ষমতা বাড়ুক, আমাদের এফিসিয়েন্সি বাড়ুক এবং বিশ্বমানের অপারেটিং হোক, সেটা আমরা চাই। কিন্তু সেটা যেই সব সত্যের মধ্যে যে তাড়াহুড়ো করে করা হচ্ছে, সেটা নিয়ে আমাদের একটু শঙ্কা আছে এক। আর এরপরে যেই শঙ্কাটা মূলত যেই কথাটা আমরা মূলত বলতে চাচ্ছি, চিটং বন্দর কেন্দ্রিক, বন্দরকে আমরা মনে করি যে অনেকে, আমরা এই বেশ কিছুদিন যাবো চিটং থেকে ট্যারিফ বাড়ানোর ব্যাপারে, ট্যারিফ যখন বাড়লো, ট্যারিফ কিন্তু দিল্লু ভাই, আমি আপনাকে একটা অর্থনীতির সবচেয়ে খারাপ জায়গাটা বলি, এই ট্যারিফ যেটা বাড়ছে 41% যেটা বলা হচ্ছে, সেই 41% কিন্তু ইট গোজ টু সামটাইমস 400%। মানে এটা মানে এইভাবে বাড়ানো হয়েছে। এবং এই বাড়ানোটা যে শুধু বন্দরের ব্যবহারকারীদের উপর পড়তে হবে সেটা না, এটা কিন্তু আপনার উপরেও পড়তে হবে। আলটিমেটলি আমি যখন গাড়ি আনতে যাব, গাড়ির কস্টিং যখন বাড়বে, একটা গাড়িতে যদি 1 লাখ টাকা কস্টিং বাড়ে, সেই টাকা কিন্তু আলটিমেটলি ভোক্তা পর্যায়ে দিতে হবে, আপনাকেই দিতে হবে। এই যে টোটাল কস্টিংটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি জাতীয় অর্থনীতিতে অনেক বড় নেতিবাচক প্রভাব ফেলবে। এখন আপনি সক্ষমতা বাড়াতে গিয়ে বিদেশিদেরকে দিবেন, বিদেশিদের প্রেসক্রিপশনে হয়তো এই ট্যারিফ বাড়ানো হচ্ছে, সেই বাড়ানোটা কতটুকু যৌক্তিক? আমরা বাড়ানোর বিপক্ষে না, আমরা আবারও বলি, আমরা কিন্তু চিরঙের 2বার অনেক বড় সভা করে বলার চেষ্টা করছি যে আমরা কিন্তু বাড়ার বিপক্ষে না, বাট একটা যৌক্তিক বাড়ান। এবং আমাদের সাথে কথা বলেন, স্টেক হোল্ডার যারা, তাদের সাথে কথা বলে, এখন ওনার ইচ্ছে হয়েছে উনি করে দিলেন। এইভাবে তো দেশটা চলতে পারে না। আগে যেটা হয়তো গত 17 বছর, যেটা আমরা বারবার করে বলে আসছি, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো আলাপ আলোচনা ছাড়া করে ফেলা হয়েছে। এখনও যদি সেম জিনিসটা হয়, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে? আমরা রূপান্তরের পথে হাঁটা বাংলাদেশের দিকে এগোচ্ছিলাম, সেই রূপান্তরের কিছুই তো আমরা খুঁজে পাচ্ছি না। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে যেটা আমি যেখানে আমার শঙ্কা, যেটা হচ্ছে এই লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা দিয়ে দিল, সেটা তো অ্যাপ্রোচ রোড, যেটাকে ওদের ভাষায় মাল্টি মোডাল কানেক্টিভিটি বলে আর কি। আপনি যে ভিতরে সক্ষমতা বাড়াইলেন, আপনি রাস্তা কোন রাস্তা দিয়ে যাবেন, কোন রেলপথে যাবেন, ওখানে রেলপথ আছে একটা চিটংয়ে, মানে চিটং তো ঢাকা আসার পথে একটা শুধু রেলপথ, এবং সারাদিন একটা রেল আসে। এই একটা রেলের সক্ষমতা বাড়াইয়া এটাকে অন্তত 3টা রেল দৈনন্দিন করতে হবে। সেই সক্ষমতা না বাড়ানো পর্যন্ত আপনি তো শুধু টার্মিনালতে সক্ষমতা বাড়াইলেন, তাহলে আলটিমেটলি কিন্তু চিটং একটা গজবজ অবস্থার লেগে যাবে। সেই সব কিছু বিষয়ে
একটু তড়িঘড়ি করে তাড়াহুড়া করে করা হয়েছে ট্যারিফ বাড়ানোর বিষয়েও। আমরা ট্যারিফ কিন্তু আবারও বারবার করে প্রত্যেকটা সেক্টর থেকে বলা হয়েছে। আমরা চট্টগ্রাম বন্দর ইউজার ফোরাম নামে একটা ফোরাম থেকে আমরা অনেকবার আলাপ আলোচনা করার চেষ্টা করছি। এর মধ্যে একটা মিটিংও কল করা হয়েছিল, যেহেতু এটা সাবজুডিস, এটা 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে হাইকোর্ট থেকে, যে এটা আপাতত 1 মাসের জন্য স্থগিত। তখন আমরা মিটিংটা ক্যান্সেল করা হলো। কিন্তু সেই মিটিং থেকে আমাদের মূল দাবিটা হচ্ছে আপনি বাড়ান 41% যেটা বলছেন, সেটা তো 41% না। আপনি সবার সাথে কথা বলে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আপনি একটা যৌক্তিক বাড়ান। আলটিমেটলি এটা তো টোটাল অর্থনীতির উপর একটা প্রেশার আসবে। এই যে আপনি আমেরিকাতে ট্যারিফ যে বাড়লো, আলটিমেটলি আমেরিকার যে বার্গারটা $1 পেতো, ওইটা কিন্তু এখন $3 লাগতেছে। আলটিমেটলি জনগণই কিন্তু এই প্রেশার বুক করতেছে। আমরা চাই না এই দেশে আমরা কোনো আমাদের জনগণ যাতে স্বস্তিতে থাকে, এবং তাড়াহুড়োর ব্যাপারটা আমাদের কাছে কোনোভাবেই মানে বোধগম্য নয়। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই বিষয়টা আমি প্রথমে বলতে চাইছিলাম যে অনেকে আমরা চিটং ভিত্তিক আলোচনাগুলো করছি, সভাগুলো করছি, অনেকে ঢাকা থেকে অনেকে মনে করতেছেন যে এটা একটা আঞ্চলিক বিষয় চিটং বন্দরে। আসলে চিটং বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড, অর্থনীতির হৃৎপিণ্ড। আর চিটং বন্দর যদি কোনো কারণে অকার্যকর হয় তাহলে টোটাল অর্থনীতি কলাপস করে যাবে। এই অর্থনীতিকে কলাপস করার জন্য যদি চিটং বন্দরকে যদি কোনোভাবে অনুপযোগী করা যায়, সেখানে কোনো চক্রান্ত আছে কিনা, বৈদেশিক কোনো জিও পলিটিক্যাল কোনো গল্প আছে কিনা, সেই জায়গাগুলো অনেক বেশি সেন্সিটিভ, সংবেদনশীল। সেই জায়গাগুলো আমাদেরকে অনেক বেশি দেখতে হবে দিল্লুবে। এবং আমরা বারবার করে বলার চেষ্টা করছি এই জায়গাটাই যে আপনারা করেন, কিন্তু অ্যাট দ্য হোয়াট কস্ট, কিসের কত কিছুর বিনিময়ে আপনি করতেছেন। আপনি টার্মিনাল দিচ্ছেন, আগে যে এনসির যেটা নিউ মুরিং কন্টেনার টার্মিনাল ছিল, সেটাতে যে যারা ছিল সাইফ পাওয়ারটেক, তাদের সক্ষমতা নিয়ে কাজটা করে গেছে। বাট উনি আমার চেয়ে ভালো বলতে পারেন, উনি একদম সিএনএফের তৃণমূল পর্যায়ে কাজ করেন, উনি সব কিছু দেখাশোনা। ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, আমি একটা লাইন বলি। আমাদের সবচেয়ে দুঃখজনক কি জানেন চিরগের, এটা অনেক দিন আগে সম্ভবত তখন আমাদের মইদুল চৌধুরী সাহেব ছিলেন, চিটগের মেয়র ছিলেন উনি। কোন আমেরিকান কোম্পানি একটা নেওয়ার কথা ছিল, তখন রাজনৈতিক কারণে উনি এটা নিষেধ করছিলেন, করতে দেন নাই। বাট আমাদের ধারণা তখন যদি এটা করা হয়ে যেত, আজকে কিন্তু বাংলা বন্দরের সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেত। এরকম রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ যদি তাতে এখানে রাজনীতি না করে, আমাদের বক্তব্য হচ্ছে রাজনীতি যাতে করা না হয়, এখানে ব্যবসায়ীদেরকে, মূল যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে। মিস্টার সাইফুল আলম, ধন্যবাদ আপনাকে জিল্লু ভাই। আমরা আগামী নির্বাচন নিয়ে আমরা একটা বড় আশাবাদ ব্যক্ত করতে চাই। জাতির সামনে সবচেয়ে বড় দৃশ্যমান হবে আগামী নির্বাচন, এবং ইতিমধ্যে তফসিল ঘোষণা হবে, সেটা আমরা শুনতে পেয়েছি। তবে ব্যবসায়ীদের জায়গা থেকে আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করতে চাই যে একটি সুষ্ঠু, একটি অবাধ নির্বাচন হলে ব্যবসায়ীদের জায়গা থেকে আমরা সবচেয়ে বেশি প্লিজড হব, এবং আমরা সবচেয়ে বেশি আমাদের অবস্থান থেকে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। তবে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কারও কিন্তু অভাব নেই। আমরা কিছু কিছু রাজনৈতিক সংগঠন থেকে নানানভাবে দাবি দেওয়া উঠছে। একটি ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে দাবি দেওয়া উত্থাপন করা, এটা কতটুকু সমীচীন সেটা জাতি বিচার করবে। তবে আমাদের প্রত্যাশার জায়গাটা যাতে সাকসেসফুল হয়, আমরা সেটাই কামনা করছি। বিশেষ করে যে জায়গা থেকে আমরা খুব শঙ্কিত যে অর্থনৈতিক উন্নয়নের যে বাধা, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের অলমোস্ট ট্রেড অর্গানাইজেশনগুলোতে কোনো নির্বাচন নেই, কোনো ট্রেড বডিতে প্রতিনিধি নেই। দেখা যাচ্ছে প্রশাসক দিয়ে চলমান আছে। ইতিমধ্যে আমি চট্টগ্রামের কথা বলবো। চট্টগ্রামের একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে, উনি তার ডিউ টাইমে উনি চট্টগ্রাম চেম্বারের নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। এটা আমাদের জন্য খুবই এমব্রাসিং। সেটা কেমন একটু যদি ব্যাখ্যা দিয়ে না বলি সেটা পরিষ্কার হবে না। ওনার সময়ে 13,000 অ্যাসোসিয়েট এবং অর্ডিনারি মেম্বার হয়েছে। 13,000 মেম্বার হওয়ার পরও 1 বছরে 3 টাইমস উনি এক্সটেনশন নিয়েছে। এরপরও সময় মতো নির্বাচন করতে পারেন নাই। চতুর্থ সময়ে আবার এক্সটেনশন নিতে
চেষ্টা করার পরও সরকার সেটা পদক্ষেপ নিয়ে প্রশাসক পরিবর্তন করা হয়েছে। সেটা তো আমরা কি দেখেছি, যেখানে 13,000 অ্যাসোসিয়েট অর্ডিনারি মেম্বার হয়েছে সেটা অর্ধেকে নেমে এসেছে। তো এর মধ্যে যে একটা ব্যবধান, যে নির্বাচিত সরকারের থাকলে কি পরিস্থিতি হয়, আর চেম্বারে উপযুক্ত প্রতিনিধি না থাকলে, ব্যবসায়ীদের রিপ্রেজেন্ট না থাকলে কি অবস্থা হয়, সেটাই কিন্তু একেবারে জ্বলন্ত প্রমাণ। এবং 1 বছরের সময় অতিক্রম করে উনি যে চলে গেলেন, উনি এফিসিয়েন্ট কিনা, ওনাকে গভর্নমেন্টের অনেক দপ্তরে রাখা হয়েছে। কেন করা হয়েছে, কেন ওনাকে রাখা হচ্ছে, সেটা আমরা বোধগম্য নয়। একটা চট্টগ্রাম অর্থনীতির হৃৎপিণ্ড, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, সারা বাংলাদেশ চট্টগ্রামের দিকে তাকিয়ে থাকে, কিন্তু চট্টগ্রাম চেম্বার হোল বিজনেসম্যানদের রিপ্রেজেন্ট করে। ইতিমধ্যে আমরা যে সংখ্যা তৈরি হয়েছে যে চট্টগ্রাম বন্দর নিয়ে, সবসময় চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম চেম্বার এবং চট্টগ্রাম কাস্টমস নিয়েই ভালো চিন্তা ভাবনা করা হয়। এখানে কিন্তু একটা বড় সংখ্যা ক্রিয়েট হয়েছে। সেটা কি নিয়ে? ইতিমধ্যে ব্যবসায়ীদের উপর একটা বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ট্যারিফ। এই ট্যারিফের মধ্যে গভর্নমেন্ট বলছে 41% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। আসলে নট দ্যাট। এটাকে ব্যাখ্যা করা হলে, এটাকে যদি সার্বিকভাবে গভীরভাবে চিন্তা করা হয়, এর ব্যবধান কিন্তু অনেক বেশি। পূর্বে আমার কাছে পুরোটা একটা পরিসংখ্যান আছে, সেটাই নিয়ে এসেছি, আপনাকে দিয়ে যাব। অনেক জায়গায় 200%, 300% বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে যেদিন ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল, সেদিন 13,000 শ্রমিক কর্মচারী তারা আমাদেরকে অভিযোগ করেছে তারা কাজ করতে পারছে না। কারণ যে সমস্ত ইস্যুতে শ্রমিক কর্মচারীরা বাধা পাচ্ছে যে তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি, তারা সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছে। সাথে সাথে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ অ্যাপ্রোচ করেছে, আমরা বসে ওনাদের সাথে একটা আলোচনা করে প্রায় শ্রমিক কর্মচারী এবং বিশেষ করে ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টগুলোতে যেটা খুব দ্রুতভাবে এফেক্ট হচ্ছে, সেটা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। এটা একটা ভালো দিক। এরপরে চট্টগ্রাম থেকে পোর্ট ইউজার্স ফোরামের বড় একটি সমাবেশ হয়েছে ব্যবসায়ীদের, ইভেন ঢাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও গিয়েছে। তারা আশাবাদী হচ্ছে যে চট্টগ্রাম একটা পোর্ট ইউজার্স ফোরাম হচ্ছে, সাবজেক্ট হচ্ছে ট্যারিফটা সেভ করার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। এবং এখান থেকে অনেক ব্যবসায়ী ইউনাইটেড হয়ে যখন যায়, তখন সবাই আওয়াজ তুলে যে ট্যারিফটা কমাতে হবে। আমাদের সকলের পক্ষ থেকে পোর্ট ইউজার্স ফোরামের উদ্যোক্তারা সহ এই ক্ষেত্রে যখন উদ্যোগ নিল, তখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দরবার পর্যন্ত এই তথ্য পৌঁছে গিয়েছে। তবে আমরা খুব আশাবাদী হচ্ছি যে অন্তত পোর্ট ইউজার্স ফোরামের মাধ্যমে যে ব্যবসায়ীদের উপর যে অযৌক্তিক ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, ড্যামারিজ চার্জ ইম্পোজ করা হয়েছে, একটা কন্টেইনার আগ পূর্বের কত টাকা দিয়ে বের হতো, এই ট্যারিফ বৃদ্ধি করার পর কত ব্যবধান, সেটা যে অনেক ডিফারেন্ট, সেটা ব্যবসায়ীরা একেবারে ক্ষতিগ্রস্তর কোন পর্যায়ে পৌঁছেছে, সেটা একটা পরিসংখ্যানও আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে আমরা পৌঁছিয়েছি। এবং সেখান থেকে আমরা সুসংবাদ পেতেও শুরু করেছি। এবং আমরা দাবি করেছি, যিনি চট্টগ্রামে যার জন্মের সন্তান, চট্টগ্রামের সন্তান, যিনি চট্টগ্রামের আমরা যারা গর্ব করি, এবং সেখান থেকে আমরা একটা রেসপন্সে পেয়েছি। এবং এই রেসপন্সের অনুকূলে তো চট্টগ্রাম প্রীতি বলে দেশের মানুষ অনেক ওনার ক্যাবিনেটও চট্টগ্রামের প্রাধান্য আছে। আমরাও খুব অবভিয়াসলি প্রশংসা করছি, উনি চট্টগ্রামেরই সন্তান, উনি সারা পৃথিবীতে ওনার বড় সুনাম আছে, এবং উনি বিশ্বকে নিয়ে ভাবেন, আজকে দেশের নেতৃত্ব দিচ্ছেন। তো ওখান থেকে আমরা একটা মেসেজ পেয়েছি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এই ট্যারিফ কমানোর ব্যাপারে একটা ভালো উদ্যোগের মেসেজ কিন্তু আমরা পেয়েছি। আমরা যখন এই তথ্য পেয়েছি, ব্যবসায়ীদের মধ্যে একটা বড় সাড়া জেগেছে। এর মধ্যে যেদিনেই ট্যারিফ নিয়ে চট্টগ্রামে নৌ উপদেষ্টা মহোদয় সবার প্রোগ্রাম দেওয়া হয়েছে, আমাদেরকে চিঠি প্রেরণ করা হয়েছে বাই নেমে, সেদিনেই কিন্তু আমরা একটা দুঃসংবাদ পেয়েছি, সেটা সাবজুডিস, এবং সেটা হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে, এবং কোর্ট ডিসিশন নেওয়ার পর সেই সভাটা স্থগিত হয়ে গেছে। তো যাই হোক, হয়তো সেটার একটা মীমাংসা হবে কোর্টে, কিন্তু সেটা সলিউশন নয়। আমরা ব্যবসায়ীরা যৌথভাবে স্টেক হোল্ডার উইথ গভর্নমেন্ট
উভয়ে যদি বসে এটা একটা সলিউশন হয় তাহলে আমার মনে হয় সেটাই পার্মানেন্ট হবে। ব্যবসায়ীদের অবস্থান থেকেও আমরা ট্যারিফ কমানোর ব্যাপারে, বাড়ানোর ব্যাপারে আমরা একেবারে অ্যানয়েড তা না, আমরাও বলছি যে গভর্নমেন্টকে এটা বৃদ্ধি করার ব্যাপারে এটাও যৌক্তিক আছে, তবে একসাথে 100%, 200% এটা তো কোনোভাবে সমীচীন নয়। আর যারা বলছেন চট্টগ্রাম বন্দর লোকসান আছে, এটা মোটেও নয়। চট্টগ্রাম বন্দর লোকসানে থাকবে কেন? চট্টগ্রাম বন্দর আর্নিং করে। আপনি দেখবেন যে পেট্রোলিয়াম কর্পোরেশনকে সরকার সাবসিডি দিয়ে পরিচালনা করছে। বাংলাদেশের অনেক খাত আছে যেখানে গভর্নমেন্ট নিজের রেভিনিউ ইনভেস্ট করে তাদেরকে পরিচালিত করা হচ্ছে, কিন্তু চট্টগ্রাম বন্দর যেখানে ওন করে, সারা পৃথিবীতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের পরিচিতি, এবং সিঙ্গাপুরের মতো একটা দেশ যে বন্দর দিয়ে চলে। কিন্তু চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যদি বৃদ্ধি করা হয় এবং চট্টগ্রাম বন্দর যদি ট্যারিফ ইস্যুতে আরেকটু বিবেচনা করা হয় তাহলে আমার মনে হয় অনেক ইস্যু, পোর্ট, চিটং এর ডেভেলপমেন্ট, ট্যারিফ, ট্রেড, ইকোনমি, পলিটিক্স, ইলেকশন, সবার উপরে যে প্রথম যেটা সাইফুল ভাই বললো, আসলে তো উনি অনেক ভিতরের কথা বলতে পারেন, রাজনীতির সাথে যুক্ত আছেন, বর্তমান রাজনীতির সাথে। মূল জায়গাটা আসলে রাজনীতি ঠিক হলেই সব কিছু ঠিক। রাজনীতি ঠিক যতক্ষণ পর্যন্ত রাজনীতি ঠিক হবে না, ভাই যত কিছুই করি, যত কিছু করি, ফরেন ইনভেস্টমেন্ট, এটা এই যে লাল দিয়া যেটা কন্টেন্ট, এটা ফুললি ফরেন ইনভেস্টমেন্ট। বাট আমার দৃশ্যমান কিছু আমরা দেখতেছি না। আগে লোকাল এন্টারপ্রেনারদেরকে আপনি উৎসাহিত করতে হবে যে টু ইনভেস্ট সামহায়ার। আমার জানার মতে গত 1 বছরে সেরকম লোকাল ইনভেস্টার যারা, মানে দেশীয় ইনভেস্টার যারা, তারা কিন্তু নতুন করে কোনো প্রজেক্ট, কোনো ইন্ডাস্ট্রি করার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছে না। কারণ দেখতেছে যে আমি কি করব, আমি তো বুঝে উঠতে পারতেছি না। আমি একদম সিম্পল, আমার একটা গাড়ি, আমার ব্যবসাটাই যদি বলি, আমি যে একটা গাড়ি আনবো, কালকে কত টাকা দিয়ে বিক্রি করব, কখন কিভাবে কি করব, আমি কিন্তু বুঝে উঠতে পারতেছি না। আলটিমেটলি এই বাজার থাকবে কি না, যদি কোনো সংঘাত লাগে, ধরেন নির্বাচন যেভাবে হোক না কেন, এই রায়ের পরে একটা শঙ্কার মধ্যে ছিলাম সবাই, যে রায়টা গন্ডগোল হবে কিনা। গন্ডগোল তো হওয়ার একটা, যে কোনো মতো গন্ডগোল হইতে তো কোনো টাইম লাগে না, কখন কোন দিকে কার সাথে গন্ডগোল লাগে। তার মধ্যে রাজনীতির যে জায়গাটা, মূল জায়গাটা, এখনও পর্যন্ত বাংলাদেশের তো আমরা, আপনারা যারা বাংলাদেশের এই বর্তমান যে বয়ান রেডি করেন, আপনারা যারা মাঝে মাঝে বলেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বলেন, অনেকে বলেন, যে ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা সবাই একভাবে এক রকম করে। বাট আমরা যারা ব্যবসায়ীরা, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের যে মূল ফোকাসটা, আওয়ামী লীগ নাই, তাহলে কি আছে? একদম স্ট্রেট ওয়ে সরাসরি কথা হচ্ছে বিএনপি আছে। বিএনপিকে এই মুহূর্তে, বিএনপি তো আমি ওই বিএনপি, আমরা সাধারণ, আমি একদম অনেক লো লেভেল অনেকের সাথে কথা বলে দেখছি, দিলু ভাই, ওই তারেক রহমান একটা, শুধু একজনের উপর আস্থাটা এখনও আছে, এখনও মানে মানুষের বিদেশে আছে দেখে হয়তো বেশি আছে, হয়তো দেশে আসলে আর একটু কমতে পারে, অথবা আরও অনেক বেশি বাড়তে পারে। কিন্তু আশা ভরসার জায়গা কিন্তু একটাই, যে তারেক রহমান এসে যদি এটার কোনো রকম হাল ধরতে পারে বাংলাদেশের, আমাদের একটা লিডার দরকার, আমাদের একটা নেতা দরকার, আমাদের একজন লোক দরকার, একজন যারা আসছেন, ওয়ান ম্যান ক্যান চেঞ্জ এনিথিং, যদি চাই একজন মানুষ দরকার। উপরেরটা ঠিক থাকলে অনেক সময় অনেক কিছু ঠিক করে ফেলা যায়। কিন্তু সে জায়গায় আমরা, ওই জায়গাতে আমরা হতাশা দেখছি কেন? উনি বারবার করে আপনার সাথে বলে গেছি, উনি আসেন না কেন? নিশ্চয়ই সাইফুল ভাই হয়তো বলতে পারবেন না, কিন্তু আমি অনেকের কাছে প্রশ্ন করছি, আমাদের বন্ধুবান্ধব যারা বিএনপি করেন অনেকের সাথে প্রশ্ন করছি, আমাদের যারা এবার নমিনেশন পেলেন, এরকম ধরেন 30 জন এমপির সাথে আমাদের পরিচয় আছে, তো ওদেরকে জিজ্ঞেস করলাম, ওকে সব ঠিক আছে, তারেক রহমান কখন আসবেন? এটার উত্তর কেউ এখনো পর্যন্ত দিতে পারছে না, যে আলটিমেটলি কোথায় যাচ্ছি। সেই সংখ্যার জায়গাটা যদি রেডি করতে না, মানে আমরা যদি নিজের মধ্যে আশ্বস্ত বোধ না করি, তাহলে কিন্তু উই ক্যানট মুভ। ওই যে বিএনপির কথাই যেটা বলছেন, ওই বিএনপি যেটা, মানে এই তারেক রহমানের পরের বিএনপি যেটা, মানে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, এরা যারা, এই রাজনীতির উপর বাংলাদেশের এই মুহূর্তের মানুষের, কারণ এক একজন এক একভাবে ন্যারেটিভ, যেমন জামাতের যেই অবস্থান, এই যে ইউনিভার্সিটিগুলা, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেই বিজয়, একটা পক্ষ কিছু লোক মনে করে যে ওরাও তো একটা ভালো পজিশনে আছে, দেখি না জামাতের একটা অবস্থান। বাট এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি দরকার, যেটা আমি যেটা মনে করি, যদি বাংলাদেশের নির্বাচনটা যদি হয়,
যদি হয় তারেক রহমান যদি আসে, অনেকগুলো যদির উপর যদি তারেক রহমান আসে, যদি উনি জাতীয় সরকার গঠন করার প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারেন, যে সবাইকে নিয়ে দলটা, কারণ উনি আমি যত রাজনীতি মোটামুটি কত মানে জামাত সহ অন্যান্যদেরকে নিয়ে সরকার গঠন, কি কেন মানে ওই বাংলাদেশের এই মুহূর্তের যে বিএনপি, সেই বিএনপি দুইটা বিরোধী দলকে সামনে নিয়ে দেশ চালাবে, এটা একটু কঠিন আমার কাছে। আওয়ামী লীগ এবং জামাত, একটা বিরোধী দল জামাত বিরোধী দল, আর একটা হচ্ছে দৃশ্যমান, আর একটা হচ্ছে অদৃশ্যমান আওয়ামী লীগ। তারাও তো বিরোধী দল থাকবে, আবার জামাত আওয়ামী লীগের তো একসঙ্গে জোট করার আবার অভিজ্ঞতা আছে। সুতরাং ইতিহাস আছে, অভিজ্ঞতা ইতিহাস আছে। তো আমরা যেটা মনে করি, আমরা যেটা সাধারণ আমরা চাই, আমরা একদম নিঃস্বার্থভাবে যেটা চাই, এই দেশটা আমাদের স্বপ্নের দেশ। এইখানে নাকি আপনি আপনার মানে জামাতকে নিয়ে জাতীয় সরকার করে বিএনপিকে আসলে বিপদের দিকে ঠেলে দিতে চাইছেন? মানে কেউ যদি প্রশ্ন করে তাহলে কি উত্তর হবে? আমি বিপদের দিকে ফেলে দিচ্ছি না, আমি কারণ আলটিমেটলি আমি বিএনপির রাজনীতির জন্যই বলছি। আমি কিন্তু ওনাদের, আমরা যারা সাধারণ মানুষ, বিএনপি ক্যান নট অ্যাফোর্ড দুইটা বিরোধী দল। যদি, কারণ বিরোধী দলের অভিজ্ঞতা, আওয়ামী লীগ তো বিরোধী দল হিসাবে আজীবনই ভালো ছিল, যদি কখনো যদি কোনো কারণে ব্যাক করে বা কিভাবে যেভাবে হোক না কেন, যে ফরম্যাটে আসুক না কেন, অন্য নামে আসুক, যেভাবে আসুক, তো এই জায়গাগুলোতে বিএনপিকে অনেক বেশি সতর্ক হয়ে থাকতে হবে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। বিশাল আলম, আপনার কি বক্তব্য? উনি তো নেতা কেন আসেন না, হাবিব ভাই জাতীয় সরকার করা ছাড়া কোনো উপায় নাই, দুইটা বিরোধী দলকে সামলাতে পারবে না বিএনপি, অনেক রকমের বক্তব্য। না, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জাতির সামনে দেশ তারেক রহমানকে চায়, এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। যে শুধু লন্ডন বসে যিনি একটা বড় সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জাতিকে সম্মুখ অবস্থান ক্রিয়েট করেছেন, এবং একটা সফল গণ অভ্যুত্থানের নেপথ্য নায়ক ছিলেন জনাব তারেক রহমান সাহেব। আজকে জাতি আশান্বিত হচ্ছে তিনি আসবেন। তো কখন আসবেন, আই এম নট এন্টাইটেল, সেটা আমাদের দলের মুখপাত্রই বলবেন। কিন্তু যদি জানেন তাহলে বলবেন না, সেটা ইন জেনারেল তো সবাই বলে, কিন্তু সেটা দায়িত্ব নিয়ে বলতে হবে। এটা দলের যিনি মুখপাত্র, ওনাদের মুখ দিয়ে বলা সমীচীন। তবে আমরা অন্য দেশবাসীর মতো আমরাও প্রত্যাশা করি তিনি আসবেন, এবং রাজনীতিটাকে ঘোলাটে করার জন্য যে প্রক্রিয়া, এই জন্যই তো গণ অভ্যুত্থান হয়নি, এই জন্যই তো গণ আন্দোলন হয়নি। 1400 ছাত্র জনতা নির্মমভাবে গুলিতে ঝাঁঝরা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সম্মুখ যোদ্ধা ছিলাম আন্দোলন সংগ্রামের। বিগত 17-18 বছর আমরাও জেল জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার ছিলাম, গায়েবী মামলায় ছিলাম, হত্যা মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু সাথ হচ্ছে এটাই, দেশে একটা সফল গণ অভ্যুত্থান ক্রিয়েট হয়েছে। মানুষের সামনের জায়গা হচ্ছে আশার জায়গা। তো এই প্রত্যাশার জায়গাটুকু আবার যেন একটা কালো মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, যে মানুষ কেউ শঙ্কা করছে যে আগামী নির্বাচনটা হবে কি হবে না। এটা কেন হচ্ছে, এটার পিছনে কারা দায়ী, বা এই নেপথ্যে কারা থাকতে চাই, এটা মানুষের কথাবার্তা, আলাপ আলোচনা, সব জায়গায় একটা গুঞ্জন, এটা অনেক সময় সত্য হয়ে যায়। আমরা যেমন বিগত সরকার প্রধান, উনি যাবেন না, উনি থেকে যাবেন, ওনাকে 41 সালের আগে কেউ বিদায় করতে পারবেন না, এরকম দাম্ভিকতা ছিল। কিন্তু যাওয়ার রাস্তা এত তাড়াতাড়ি দ্রুত হয়ে গেছে, সেটা কেউ কল্পনা করতে পারে নাই। তো বাংলাদেশের এই যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, দুঃশাসন ক্রিয়েট করলে, জুলুম করলে, অন্যায় করলে, ফেসিবাদ রূপে ধারণ করা হলে তার কি পরিণত হয়, সেখান থেকে তো আমাদেরও শিক্ষার জায়গা আছে। আমাদের নেতা বলছেন যে যিনি জনগণের বিপক্ষে কাজ করবেন তার বিরুদ্ধে অ্যাকশন ক্রিয়েট হচ্ছে, দেখছি প্রতি মুহূর্তে বহিষ্কার করা হচ্ছে, এবং সমাজে, দেশে, বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, কোনো অভিযোগ পেলেই যে বহিষ্কার করার যে চিন্তা, যে চেতনা, এটা আমাদের আশা আরও বাড়িয়ে দিয়েছে। তো আমরা আশা করছি, যেটা হাবিব ভাই বলছেন, স্থিতিশীল রাজনীতি স্থিতিশীল না হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না। আগামী দিনে মানুষ আশা করছে যে সবাই তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, পুরো জাতি, পুরো সমাজ, দেশবাসী, এবং
বাংলাদেশের সবাই একটা প্রত্যাশা করছে তিনি আসবেন এবং জাতিকে নেতৃত্ব দিবেন। তো আমরা কানাঘুষাগুলো সব যদি মিথ্যা হয়ে যায়, সেটা আমাদের জন্য সত্য প্রমাণিত যদি হয় যে আগামী নির্বাচন কোনো অন্ধকার আচ্ছন্নে যাবে না এবং আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবেই হবে, এটা গভর্নমেন্ট বলছেন, সরকারের বিভিন্ন মুখপাত্র বলছেন। আমরাও সেই সূত্রে বলতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ এই দুরবস্থা ক্রিয়েট করতে পারবে না। আর কোনো দাবি দাওয়া দিয়ে সরকারকে প্রেশার ক্রিয়েট করা থেকে বিরত থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, আমার মনে হয় কোনো রাজনৈতিক দল সেখানে কোনো ভিন্ন কোনো সুবিধা আদায় করতে সক্ষমতা প্রকাশ পাবে না। এটা বাস্তব। সাহেব, বিষয়টা হচ্ছে আসলে রাজনীতি যেটা ওই উনি বারবার করে জনগণ, আসলে জনগণের ওই প্রথম দিকের জনগণ যেটা বাংলাদেশ, জনগণ তো দেখি না না প্রথম দিকের জনগণ 5 তারিখ 8 তারিখ 10 তারিখ ওই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ঠিক ছিল জনগণ। আমার মনে হয় না ওই জনগণ আর নাই। ওই জনগণ আপনি রাস্তায় আবার নামাতে পারবেন না কখনো। এই মুহূর্তের বাংলাদেশ কয়েক বছর পরে আরো না, আমি ওই যে নামে অর্থনীতির একটা ছোট্ট বিষয় আছে দিল্লু ভাই। সেলুনে ইভেন একদম সেলুনের কথা বলি, আমি সেলুন দিয়ে যদি শুরু করি, সেলুন আমাদের বাংলাদেশে অনেকগুলো পার্লার টাইপের সেলুন হয়েছে, ম্যান সেলুন, মেয়েদেরগুলো তো আছে। সেলুনে নর্মালি যাদের কাছে টাকা আছে তারা সব কিছু করতে যায়। আগে তো ধরেন আমরা ঘরে করতাম সব কিছু, অনেক কিছু করে ফেলতাম, ইদানিং ঘরে করি না অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, 300 টাকা 500 টাকা গেল। ওই জায়গাতে ওই সেলুনগুলোতে লোকের সংখ্যা একদম জাস্ট রাস্টিক্যালি এটা 30% গিয়ে দাঁড়াইছে। 70% লোকরা নাই, দ্যাট ইজ তাদের কাছে টাকাটা নাই। অর্থনীতির জায়গাগুলো আপনি যদি উবারে ছড়েন, আমি মাঝে মাঝে উবারে ছড়ি, ওদের সাথে আলাপ করি, আগে যে ইনকাম ছিল সেই ইনকাম তাদের কাছে নাই। আপনি ইনকাম যদি না থাকে পাবলিকের কাছে, পাবলিক তো এখন অনেকে মনে করবেন আমি আগে সরকারকে জাস্টিফাই করতেছি, আমি জাস্টিফাই করতেছি না। হোয়াটস গোয়িং অন আই ওয়ান্ট টু, মানে আমি জাস্ট বলার চেষ্টা করতেছি, যদি এই জায়গাগুলো ঠিক থাকে, আপনার পেটে যদি ভাত থাকে, দেন আপনি আন্দোলন রাজনীতি নিয়ে চিন্তা করবেন। যদি পেটে ভাতই না থাকে, মানুষ ভালো নাই, আলটিমেটলি মানুষ ভালো নাই। ব্যবসায়ীরা তো, বিশেষ করে ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীগুলোর অবস্থা আরও খারাপ। আপনি ট্যারিফের প্রেশার, মানে আমেরিকান ট্যারিফ, আমাদের কয়েকজন গিয়ে এটা সামলাইলো, ঠিক আছে 20% করলো। সরকারের এই মুভমেন্টটা ফ্যান্টাস্টিক ছিল। সরকারের এই মুহূর্তে যেগুলো জরুরি ভিত্তিতে যেগুলো দরকার ছিল সেই দিকে তো আমরা আসলে কিছুই পাই না। আমরা প্রথম দিন আপনার এই শোতে এসে বলছিলাম, এই চেয়ারে বসে মনে হয় বলছিলাম রূপান্তরের পথে হাঁটা বাংলাদেশ। আমরা রূপান্তরের রও দেখি নেই কোনো জায়গায়, কোনো কিছু যে আপনি আমূল কোনো পরিবর্তন হয়েছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় সেম নির্বাচন, সেম গল্প। ক্রিকেট বোর্ডে নির্বাচন ছাড়া আবারও ইলেকশন, সব জায়গায়, যেটা চেম্বারের কথা। দিল্লু ভাই সবচেয়ে দুর্ভাগ্য, আমি একটা হিসাব বাইর করছি, মোটামুটি একটা রাফলি হিসাব বাইর করছি, 40% চেম্বারের সবগুলো প্রশাসক। আপনি যে এফবিসিসি নির্বাচন দিবেন, এটা কোনোভাবে আপনি আগামীকাল দিতে পারবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত ওই নির্বাচনগুলো শেষ করে এসে এখানকার প্রতিনিধি দিতে হবে আপনাকে। আপনি কোনোটা সংস্কার না করে বাণিজ্য মন্ত্রণালয়টাকে আপনি যদি ফাংশনাল না করেন, এখন যিনি আসছেন উনি ওনার মতো করে ব্যবসায়ী মানুষ করে যাচ্ছেন, এখানে তো একদম যথার্থ প্রশাসক লাগবে এক্স্যাক্টলি উপর ওই লেভেলে প্রশাসক না হলে এই জায়গাগুলো ঠিক হবে না। তার মধ্যে সবচেয়ে দুঃখজনক যে বিষয়গুলো, এই প্রশাসকগুলো করে কি, এখন করতেছে কি, মানে যতগুলো কাজ আসে একটা পিয়ন পাঠাই দেয়, জানেন, একটা অনুষ্ঠানে পিয়ন পাঠায়, মানে নৌ পরিবহন মন্ত্রী যাবেন, মানে উনি উপদেষ্টা যাবেন, ওখানে একটা স্ট্রেটওয়ে চেম্বারের পিয়ন পাঠিয়ে দিচ্ছে। আমার পিয়ন পাঠানো, আপনাকে তো দাওয়াত দেওয়া হয়েছে, আপনি অন্তত গিয়ে বলেন, অথবা সহায়ক। আমরা চিটং চেম্বারে যেমন চাইছিলাম সহায়ক নিয়োগ করা, সেটাও কিন্তু করলো না। আলটিমেটলি এখানে একটা পর্যায়ে যখন ছিল, আমরা যখন প্রথম দিকের কথা বলছি, জনগণ যখন অ্যাক্টিভ ছিল, আমরা তখন কিন্তু অনেকে অনেক কথা শোনার চেষ্টা করছে। ইদানিং কিন্তু কেউ কারো কথা শুনতেছে না দিল্লু ভাই। মানে আমাদের সেক্টরের কথা বলেন, আমরা গাড়ির ব্যবসা নিয়ে যখন আগে কথা বলতে গেছি, 1 টন এনবিআর আপনি লালদিয়া টার্মিনাল খুললেন, খুব ভালো কথা, একদিনে আপনি কন্টেনার ডেলিভারি দিতে পারবেন। আমার কাস্টম কিন্তু 3 দিনের আগে ডেলিভারি দিতে পারবে না। ওই সব ক্ষমতা আগে রেডি করতে হবে কাস্টমসের। আপনি কাস্টমসের অ্যাসেসমেন্ট, নোটিং সব কিছু করে শেষ করে এসে তো আপনাকে ডেলিভারি নিতে হবে। আপনি কাস্টমকে যদি এটার সাথে সাথে যদি অ্যাক্টিভ না করেন,
আরও বেশি এফিসিয়েন্ট না করেন, তাহলে কিন্তু কোনোটাই কিন্তু কোনো কাজে লাগবে না। আমরা যখন যেটা হুজুগে পাচ্ছি, এবং সবচেয়ে দুঃখজনক যেটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে গত সময়ে যে আদানির যে বিষয়টা, আদানির ওইটা ক্যান্সেল করা গেল না, কিন্তু আলটিমেটলি দেখেন দিল্লু ভাই, এগুলো যদি কোনো কারণে দেখা যায় যে আসলে খুব একটা ফ্রুটফুল হচ্ছে না, তখন কিন্তু আপনি ইউ ক্যানট চেঞ্জ। এই যে জায়গাগুলো আমাদেরকে স্পষ্ট করার দরকার ছিল, আরেকটু সময় নিয়ে আরেকটু করার দরকার ছিল। আমি বারবার করে যেটা প্রথম থেকে শুরু করছিলাম যে অ্যাপ্রোচ রোডগুলো, আপনি চিটাগাংয়ে মিরেশ্বরাতে যেটা ইকোনমিক জোন করছেন, ইটস গুড, এটা ভালো জিনিস ছিল তখন। একটা ওই সরকারের আমল অনেকগুলো ভালো কাজের সময় এইটা একটা ভালো কাজ ছিল, কিন্তু ওখানে আমি যিনি আশিক সাহেব গেছিলেন চিটংয়ে এই একটা সেমিনারে রেডিসন ব্লুতে, আমি ওনারা প্রশ্ন করছিলাম, ফাইন আপনি এটা করছেন, এই যে এখানে যখন ফ্যাক্টরিগুলো হয়ে যাবে, ওইটা কি আপনি ঢাকা চিটং রোডের উপর দিয়ে এই মালপত্রগুলো আনা নেওয়া করবেন, না এটার জন্য আলাদা ডেডিকেটেড রাস্তা করবেন? এটার কোনো উত্তর নেই। আপনাকে প্রথম করতে হবে অ্যাপ্রোচ রোডগুলা ডেডিকেটেড চিটং টু মিরেশ্বরাই, মিরেশ্বরাই টু, যদি ঢাকারটা নাও পারেন আরেকটা রাস্তা করেন। আপনি টানেল, যেই টানেলের কথা বলছি, তো এই টানেলের টাকা দিয়ে আমার ওইটা 4 লেনকে, যেটা 6 লেন করার দরকার ছিল, জরুরি ভিত্তিতে যেটা করার দরকার ছিল, আপনি সেই দিকে কনসেন্ট্রেট না করে আপনি করলেন কি অন্যদিকে মনোযোগ দিচ্ছেন। এগুলো সরকারি, ঠিক আছে, আপনি অপারেটর নিয়োগ করতেছেন, গত আমলের যেটা এনসিটি, যেটা সাইড পাওয়ার টেক যেটা করতো, ওখানে অনেক ঝামেলা ছিল, দুর্নীতি ছিল। বাট সক্ষমতার ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, সক্ষমতার ক্ষেত্রে কিন্তু যতটুকু হ্যান্ডেলিং করার কথা ছিল তার চেয়ে বেশি হ্যান্ডেলিং করতে পারতো, অপারেট করতে পারতো তারা, তাদের সেই সক্ষমতা তারা নিজেরা বিল্ড করে নিয়েছিল, কিন্তু অনেকক্ষণ সময় লাগতো। বাট এখন হয়তো লাগবে না, কিন্তু আমার বারবার করে একটা দাবি যে অ্যাপ্রোচ রোডগুলা মানে এটা হিবিজিবি একটা গন্ডগোল। মিস্টার সাইফুল আলম, আপনি তো একই সঙ্গে রাজনীতি করেন, ব্যবসায়ীও। চিটাগংয়ের এই অবস্থা কেন? মানে এখন তো সরকার প্রধান চিটাগংয়ের, আপনি নিজেই বলছিলেন আপনি গর্বিত। চিটাগংয়ের তো অনেক প্রভাবশালী মন্ত্রীরা বিগত সরকার আমলে ছিল, ইভেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন 8 জন মন্ত্রী ছিলেন ক্যাবিনেটে। এই অবস্থা কেন চিটাগংয়ের? না, চট্টগ্রামের উন্নয়নের যে রোড ম্যাপটা ছিল, সেটা চট্টগ্রামের উন্নয়ন বলতে চট্টগ্রামে তো যে সমস্ত কার্যক্রমগুলো হয়েছে, যেমন নতুন রেল স্টেশন হয়েছে, কর্ণফুলী ব্রিজ হয়েছে, শিক্ষা বোর্ড হয়েছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়েছে। আর ইউ হ্যাপি যা হয়েছে? মানে আমরা দ্বিতীয় রাজধানী বলি, বাণিজ্যিক রাজধানী বলি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর দেশের, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যেটা। তারপরে আপনার স্টক এক্সচেঞ্জ হয়েছে, যতটুক হওয়ার কথা ছিল আশাবাদী আমরা আরও বেশি ছিলাম, আরও বেশি হওয়ার প্রয়োজন ছিল, তবে সেটার ধারাবাহিকতা তো বন্ধ হয়ে গেছে। যেমন স্টক এক্সচেঞ্জ চট্টগ্রামে, সেটা মানুষ ধারণা করেন নাই। আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রামে যে 1 টাকা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে যেটা করেছেন, সেটা তো অসম্ভবকে সম্ভব করা হয়েছে। তো এই বিগত 17-18 বছর সে ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ থাকতো, আপনি চিন্তা করছেন যে আমরা কাস্টম হাউস কোথায় কাজ করছি, আপনি ঢুকতে পারবেন না সেখানে, সে কি দুরবস্থা। এই কাস্টম হাউসে ঢুকা বের হওয়া, এরকম পরিবেশ, একটা ভালো কাস্টম হাউস আজকে 17-18 বছর গড়ে ওঠে নাই। অত রেভিনিউ আর্ন হচ্ছে এই কাস্টম হাউসের মাধ্যমে। আমরা সারা দিন রাত কাজ করছি ওখানে, চট্টগ্রাম বন্দরে কাজ করছি আমরা। আপনি চট্টগ্রাম বন্দরের মধ্যে একটা ভালো শৌচাগার নেই, শ্রমিক কর্মচারীদের একটা রেস্টের জায়গা নেই, একটা যাত্রী ছাউনি নাই সেখানে। সেখানে যে গাড়িগুলো চলাচল করে, স্টাফরা যে আসা যাওয়ার যে কাজ করে, সেটাও কিন্তু কাস্টমাইজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা করেছি এবং সেটা পে করি আমরা। তো ওভারঅল চট্টগ্রাম বন্দরকে সামনে রেখে যে সমস্ত ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন, সেগুলো তো অ্যাবসেন্ট। যেমন যদি একটা কন্টেইনার আমি এখন খুব ইমার্জেন্সি আমি নিতে চাই, সেটা পারা যাচ্ছে না, আমি আজকে ইন্ডিয়ান দিয়ে আগামীকাল নিতে হচ্ছে, আমার ইকুইপমেন্ট শর্টেজ আছে। এই ক্ষেত্রেগুলো, এই বিষয়গুলো তো জোর দেওয়া উচিত। আমরা দেখছি যে গত 1 বছরের পরিসংখ্যানে যদি আমরা যাই, যেমন লালদিয়ার চর ডেনমার্কে দেওয়া হচ্ছে, ইজ গুড, সেটা আমরা ওয়েলকাম জানাই। যে একটা পিসিটি, একটা সৌদি আরবের একটা বেসরকারি প্রতিষ্ঠানকে একটা অংশ দেওয়া হয়েছে, তারা কিন্তু খুব একটা এফিশিয়েন্ট না, তাদের ব্যাপারে বারবার প্রশ্ন উঠছে, বারবার বন্দর আমরা মিটিং করছি এবং জয়েন্টলি আমরা সভা করছি, তাদেরকে নিয়ে অনেক কোয়েশ্চেন হচ্ছে
যে তারা এফিসিয়েন্সি ক্রিয়েট হওয়ার আগে, তাদের লজিস্টিক সাপোর্ট ডিসাইড হওয়ার আগেই তারা ইন অ্যাডভান্স স্টার্ট করে দিয়েছে বিজনেস করার জন্য। এটা কেন? সেটা তো প্রশাসনিক দুর্বলতা আছে। তো সামগ্রিক বিষয়ে চট্টগ্রামের উপর মানুষের যে নির্ভরতা সেটা তো নেই। এবং চট্টগ্রাম বন্দর যেভাবে গড়ে ওঠা দরকার, যে ইকুইপমেন্ট শর্ট থাকবে কেন? আমার একটা স্ক্যানিং মেশিন নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে আমার একটা কন্টিনিউনে সারাদিন পরে থাকতেছি, রাত 10টার সময় আমি স্ক্যানিং করছি, সেখানে দেখা যাচ্ছে না। আমার একটা চট্টগ্রাম কাস্টম হাউসে একটা ভালো ল্যাব নেই, এবং চট্টগ্রাম কাস্টম হাউসে সেটা দেখা যাচ্ছে এসআই কোডা, প্রায় সেটা অচল হয়ে যায়। তবে বর্তমান এনভিআরের চেয়ারম্যান মহোদয় উনি অনেক সিনসিয়ার, উনি আমাদেরকে বলেছে আমাকে 6 মাস 7 মাস 8 মাস সময় আপনারা আমাদেরকে দেন, আমি একটা ভালো এই লাইনে একটা ভালো এসআই কোডা সিস্টেম এই অটোমেশনটা। আরও দুঃখজনক ঘটনা হচ্ছে যে বিএসটিআই একটা অর্গানাইজেশন আছে, অনেকগুলো পণ্য বিএসটিআইতে টেস্টের জন্য দিতে হয়, কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামে বিএসটির কোনো ল্যাব নাই। চট্টগ্রাম থেকে সেটা মালটা রিসিভ করে ঢাকা পাঠিয়ে দেয়, ঢাকা থেকে টেস্ট করে চট্টগ্রামে যায়। তাহলে ব্যবসায়ীরা যাবে কোথায়? যে আমার উপর ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, আজকে আমি কন্টিনিউ ইন্ডিয়ান দিলাম, আগামীকাল আমি কন্টিনিউ নামালাম, সেটা এক্সামিন করলাম, সেটা টেস্টে দিলাম, টেস্টের মাল ঢাকায় গেল, ঢাকা থেকে আবার ব্যাক করলো, এই যে 4 দিন 5 দিন 10 দিন, সেটা যে আমার টাইম কিল হলো, এই ড্যামারেজগুলো কেন ব্যবসায়ীরা দিবে? এক্ষেত্রে কনসিডার করা হয় না। আমরা বারবার সেই জায়গা থেকে বলছি। তো সব মিলিয়ে যে প্রশাসনিক সিদ্ধান্তগুলো তো আমার মনে হয় পদক্ষেপ গ্রহণ করা হয় না, অন্তত এগুলো আমলে নেওয়া উচিত। যে সময়গুলো কিল করা হয় প্রশাসনিক কারণে, টেস্টের কারণে, আমার স্ক্যানিংয়ের কারণে, আমার এক্সামিনের কারণে, এই বিষয়গুলো কিন্তু প্রশাসন আমলে নিচ্ছে না। তবে আমরা আপনার মাধ্যমে বলতে চাই যে আগামী সরকার কায়েম হলে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে, আমার মনে হয় এসব জরুরি বিষয়গুলো ব্যবসায়ীদের, যেমন একটা কন্টিনিউর নিতে গিয়ে দেখা যাচ্ছে আমার 2 লক্ষ টাকা চলে যাচ্ছে, আমার ড্যামারেজ চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা, এটা চিন্তার বাইরে। কারণ আলটিমেট এই টাকা ভোক্তাদের উপরে আসবে। আলটিমেটলি এই লসটা তো ভোক্তারাই দিবে। হাজার হাজার কোটি টাকা মানুষের ড্যামারেজ চলে যাচ্ছে। আমার একটা প্রতিষ্ঠান আমাদের 80 লক্ষ টাকা দিয়ে তার পণ্য ছাড় করতে হয়েছে। দেখা যাচ্ছে একটা সংস্থা আশঙ্কা করেছে যে এখানে বোধহয় একটা পণ্যের উপর তাদের কনফিউশন আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই কনফিউশনটা পারফেক্ট না, কিন্তু আমি ইনস্ট্যান্ট সেটা টেস্ট করতে পারছি না। আমার সন্দেহ হয়েছে যে এই মালটা আমার প্রবলেম আছে, কিন্তু আমি যদি সেটা জাগার মধ্যে টেস্ট করতে পারি, সেটা 2 দিনের মধ্যে মালটা চলে যাবে, কিন্তু সেটা 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। এক্ষেত্রে এক একটা কন্টেইনারে 70 লক্ষ 80 লক্ষ টাকা আপনার ড্যামারেজ উঠেছে। এটা কিভাবে দিবে ব্যবসায়ীরা? জি মিস্টার হাবিবুর রহমান। বিষয়টা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা এটা ওয়ার্ল্ড ট্রেড, এটা ইটস বিউটিফুল, দেখতে শুনতে এত সুন্দর, ইনফ্রাস্ট্রাকচার এত ভালো করছে, যেটা বললো, কিন্তু ওটার কোনো কার্যকারিতা নাই। ওখানে একটা অফিস ভাড়া দিতে পারে নাই, একটা মানে এগুলো নিজের মতো করে রেখে দিছে। আমাদের যারা চিটংকে নিয়ে যারা ভাবনা চিন্তা বাণিজ্যিক রাজধানী করার যে উদ্যোগ ছিল, আমাদের মন্ত্রী যারা হয়, আমি অত্যন্ত দুঃখের, দুই পক্ষেরই মন্ত্রীর কথা বলছি। মানে এক সময় বিএনপির আমলের 5টা মন্ত্রী ছিল, মোর্শেদ খান থেকে শুরু করে আরও অনেকে ছিলেন। সেই সময় কর্নেল অলিশ ছিলেন, ওনার আমলে কিছু রাস্তাঘাট মন্ত্রী মর্যাদায় 8 জন ছিলেন। সেই সময় থেকে শুরু করে এরপরে যতগুলো মন্ত্রী বা ওনারা ডাকা আসলে ডাকাইয়া হয়ে যায়। আমাদের দুঃখ চিটাঙ্গীদের, চিটাগনিয়ানদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যখনই আপনি মন্ত্রী হবেন, এমপি হওয়া পর্যন্ত আপনি ঠিক থাকেন, ঠিক মন্ত্রী যেদিন হইলেন তারপর দিন থেকে আপনি ডাকাইয়া হয়ে যান। আপনি তখন চিটং নিয়ে ভাবতে থাকেন না, রাষ্ট্র নিয়ে ভাবেন। রাষ্ট্র নিয়ে ভাবার জন্য তো আপনাকে মন্ত্রী, নর্মালি দিল্লুভাই করে কি, মন্ত্রীটা ওই স্থানীয় মন্ত্রী করা হয় কেন, বিভিন্ন মানে অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। আপনাকে স্পেসিফিক বাণিজ্য মন্ত্রী ধরেন, বাণিজ্য মন্ত্রী যিনি হবেন, যিনি অর্থমন্ত্রী হবেন, উনি চিটং বন্দরকে নিয়ে আসলেই মাথা কামাইতে হবে। চিটংকে যদি বাদ দিয়ে কোনোভাবে এই রাষ্ট্রের টোটাল অর্থনীতি কাঠামো ওই আগে মানে জায়গায় পৌঁছবে না। কারণ আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট বাড়ানোর জন্য আপনাকে যদি বাড়াইতে হয়, তাহলে চিটং বন্দরের সক্ষমতা বাড়াইতে হবে। আপনি আরএমজি সেক্টর যেটা, সেই সেক্টরের যদি সক্ষমতা পুরোপুরি বাড়াইতে হয়, সম্ভবত বিজিএমই কিন্তু এই ট্যারিফ, যেটা ট্যারিফের ব্যাপারে ওনাদেরকে যখন বলা হলে যে আমরা সর্বোচ্চ সুবিধা দিব আপনাদেরকে, আর অনেক সুবিধা দিব, এক পর্যায়ে আমার টাকা যাক, তারপরেও আপনারা আমাকে সার্ভিস দেন, আলটিমেটলি টাকাটা নিবে, সার্ভিসটা দেওয়া হবে না। কিন্তু এই যে
সার্ভিস, আমরা সার্ভিস ওরিয়েন্টেড। আপনি তো সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর, এখানে তো লাভ করার জন্য বসেন নাই। এবং যেটা আমাদের যেটা ব্যাক অফ দ্য মাইন্ড, যেটা আমরা মনে করতেছি, যেটা কিন্তু ভাই এই ডিপি ওয়ার্ল্ড বা যেসব সংস্থা মানে বিদেশি, আবারও বলি আমরা কিন্তু ওটার বিরুদ্ধে না, কিন্তু অ্যাট দ্য হোয়াট কস্ট? আপনি কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে? আমাদের কথা হচ্ছে একটাই, আপনি বাড়ান, একটা যৌক্তিক বাড়ান, আমাদেরকে সুযোগ দেন। এবং চিটগের এই যে টোটাল একসময় আপনি নিশ্চয় মনে আছে, আমাদের চিটগে থাই এয়ারলাইন্সে চিটগ এয়ারপোর্ট চাইছিল, তখনও কিন্তু রাজনৈতিক বিবেচনায় আমাদের এক নেতা মারা গেছেন, উনি করতে দিলেন না। ওনার এগোতে লাগছে যে আমি চিটগংরে বিক্রি করে দিচ্ছি। এই বিক্রি করে দেওয়া বিষয়টা যখন আসে তখন কিন্তু রাজনৈতিক বিষয় হয়ে যায়। আমরা বিক্রি করে দিচ্ছি না, আপনি কাউকে ভাড়ায় দিলে শেষ করতে হবে, ভাড়ায় দিলে তো ভাড়ায় ছাড়িত। সুতরাং আপনার গাড়ি আমরা ভাড়া দিই না, গাড়ি ভাড়া দিচ্ছি, আপনি রেন্টে চালানোর পর আপনি আমাকে ফেরত দিচ্ছেন গাড়িটা, রাত্রে আমার বাসায় চলে আসছে। তো এই জায়গাগুলো আমরা কনসেন্ট্রেট করতে হবে, বিশেষ করে আমাদের নেতাদের কাছে আমাদের দাবি আর কি মেইনলি। মিস্টার সাইফুল আলম, যে এটা হাবিব ভাই অনেক অভিজ্ঞতা থেকে বলছে, ওনাকে ধন্যবাদ করছি। আমরা একই ট্রেডের মানুষ, দুইজন দুই জায়গায় থাকলেও আপনার মাঝখানে আছেন, উনি খুব ভালো বলেন। চট্টগ্রাম নিয়ে যেটা আমরা দেখছি, চট্টগ্রাম কিছু একটা প্রবাদ আছে, পানির নিচে মুরাদপুর, চট্টগ্রাম হবে সিঙ্গাপুর। চট্টগ্রাম নিয়ে যারা স্বপ্ন দেখিয়েছেন, চট্টগ্রামে অনেক কিছু হয়েছে, কিন্তু গত 1 বছর দেখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহেব যেটা করেছেন, আপনার 3য় মাত্রায় উনি অনুষ্ঠানে দেখেছি আমরা, গত 1 বছরে অন্তত এই অবস্থা থেকে আমরা কিছুটা রিলিফ পেয়েছি। অন্তত এই মেয়র সাহেব কনস্টেইন একেবারে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় একটা ড্রেন, একটা স্ল্যাব পর্যন্ত সে নিয়ে কাজ করছে। এইবার বর্ষার মধ্যে আমরা এই অবস্থাটা অনেকটা ভালো ছিল, অন্তত 1 কোমর পানি উঠে নেই, অন্তত ছেলেরা স্কুলে যাওয়া বন্ধ হয়নি এবং গাড়ি ঘোড়া অচল হয়ে যায়নি। তো যাই হোক, চট্টগ্রাম স্বপ্ন দেখাবে, চট্টগ্রাম স্বপ্ন দেখাতে পারে, চট্টগ্রাম নিয়ে স্বপ্ন জাতির আছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ডেভেলপ করতে হবে। বিদেশিদেরকে বন্দর দিচ্ছে সেটা আমরা সমর্থন করি, কিন্তু যে সমস্ত অনুন্নত পয়েন্টগুলো সেটা ডেভেলপমেন্টের জন্য দিবে, কিন্তু চট্টগ্রাম বন্দরকে উন্নয়ন করার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হলে, এবং আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে বারবার কিন্তু আলোচনা করি, এবং চেয়ারম্যান যিনি আছেন উনি বারবার আমাদের সাথে ওয়ার্ক করেন এবং আমাদের কথাগুলোও শুনেন। এবং তিনি বলেছেন যে চট্টগ্রাম বন্দর ভিয়েতনামের তুলনায় 2 দিন পিছিয়ে আছে, 2 দিন পিছিয়ে আছে। এই 2 দিন ব্যবধান যদি কমাতে হয়, তাহলে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে গুরুতর পদক্ষেপ গ্রহণ করা হলে আমার মনে হয় চট্টগ্রাম বন্দরের এফিসিয়েন্সি বাড়বে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে 3য় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে 3য় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো দেখতে পারেন। মিস্টার এস এম সাইফুল আলম এবং মিস্টার হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার 2 অতিথি ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। তবে দুজনের কথা সুরে একটা মিল আছে যে সব কিছুর আগে রাজনীতিটা আসলে ফিক্স করা দরকার। মিস্টার হাবিবুর রহমান বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তার একটা জাতীয় সরকার করা উচিত সবাইকে নিয়ে, না হলে বিএনপি একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে জামাত, দুটোকে সামলাতে পারবে না। সবাই ওনার এই বক্তব্যের সঙ্গে একমত হবেন না, আমিও ঠিক এই ধারণার সঙ্গে ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত, একমত নই। তবে একথা ঠিক যে দুটো বিরোধী দল এবং তার মধ্যে আবার একটা বিরোধী দলের যদি রাজনীতি করবার সুযোগ, আইনত সুযোগ না থাকে, ন্যায়সঙ্গত প্রকাশ্যে সুযোগ না থাকে, তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মিস্টার সাইফুল আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আমি ওনার এই কথার সঙ্গে পুরোপুরি একমত। ব্যবসায়ী হিসেবে যদি উনি বলেছেন, কিন্তু আমি মনে করি সকল নাগরিকেরই সেটা চাওয়া। নির্বাচন তো আমরা সবাই চাই, নির্বাচন হওয়া দরকার, কিন্তু উনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন চাই, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুষ্ঠু নির্বাচনের সঙ্গে অনেকগুলো শব্দমালা জড়িত, যেমন ধরেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, দেশে এবং বিদেশে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। বাংলাদেশ যদি এই নির্বাচন, এই 2014, 18, 24 ধারাবাহিক এইসব
নির্বাচন নামের খেলা দেখেও যদি বাংলাদেশ একটা ভালো নির্বাচন না করতে পারে এত বড় অভ্যুত্থানের পরে, তাহলে বিপর্যয় কিন্তু সামনে আরও ভয়াবহ। এটা যেন সবার মাথায় থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।